ওকে, স্লাইডটা কি দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমরা লাস্ট ক্লাসে স্লাইড 24 এতটুকু পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা বাকিটা শেষ করব। সো ইফ আই আস্ক ইউ, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কমিউনিকেশন, মনে আছে? চারটা এলিমেন্টস ছিল, কি কি? Receiver, sender, rules are internet. ওকে, ভেরি গুড। ডিভাইস সেন্ডার দুটো আলাদা জিনিস না। যখন আমরা ডিভাইস বলবো, ডিভাইস অ্যাকচুয়ালি কাভার বোথ সেন্ডার, রিসিভার অ্যান্ড সুইচ, রাউটার, সবকিছুকে একসাথে আমরা ডিভাইস বলি। ওকে, সো ডিভাইস হচ্ছে একটা এলিমেন্ট। তারপরে হচ্ছে তোমার ডেটা, ট্রান্সমিশন মিডিয়াম, আর হচ্ছে লাস্টলি প্রোটোকল। এই চারটা এলিমেন্ট হচ্ছে আমাদের ফর কমিউনিকেশনস। সো যেটা বলতেছিলাম যে, যদি আমরা ফার্স্ট নেটওয়ার্ক ডিভাইস বা নেটওয়ার্ক কম্পোনেন্ট নিয়ে কথা বলি, সো নেটওয়ার্ক ডিভাইসের হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে তার হার্ডওয়্যার পার্ট, আর একটা হচ্ছে ডিভাইসের সফটওয়্যার পার্ট। সো হার্ডওয়্যার পার্ট বলতে আমরা বুঝতেছি যে ডিভাইসের যেই হার্ডওয়্যার এলিমেন্ট গুলো আছে, যেমন প্রসেসর, মেমোরি, তার ফিজিক্যাল যে জিনিসটাকে আসলে আমরা দেখতে পাই বা ছুঁতে পারি, সেটা হচ্ছে তোমার ডিভাইসের হার্ডওয়্যার পার্ট। আর ডিভাইসের সফটওয়্যার পার্ট হচ্ছে যে ওই ডিভাইসটা আসলে যখন রান করতেছে, হার্ডওয়্যারকে রান করার জন্য আসলে আমরা কিভাবে প্রোগ্রাম লিখতেছি, কি প্রসেস চালাচ্ছি, সেটাকে বলতেছে তার সফটওয়্যার অংশ। তো সফটওয়্যার এবং হার্ডওয়্যার ফুললি ফাংশনাল হলেই একটা ডিভাইস আসলে ফাংশনাল হতে পারে। যে কোনো একটা পার্ট যদি কাজ না করে, তাহলে সে অপারেট করতে পারবে না। সো ডিভাইসের আবার দুই ধরনের ক্যাটাগরি আছে। আচ্ছা, স্লাইড কি চেঞ্জ হচ্ছে? Yes ma'am. আমার মনে হয় একটু ল্যাগ করতেছে, মানে একটু স্লো হয়েছে, রাইট? আচ্ছা, আমার কথার সাথে যদি স্লাইড না মিলে আমাকে একটু বলতো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। Yeah, ma'am. ডিভাইস হচ্ছে দুই ধরনের ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। একটা হচ্ছে এন্ড ডিভাইস, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়ারি ডিভাইস। এখন এন্ড ডিভাইস অর্থ কি? এন্ড ডিভাইস অর্থ হচ্ছে যেখানে ইউ স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন অর দ্য অ্যাপ্লিকেশন এন্ডস, মানে যে জায়গাটায় তুমি তোমার ফাইনাল সার্ভিসটা পাচ্ছ অথবা দেখছো, সেটা হচ্ছে এন্ড ডিভাইস। যেমন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, প্রিন্টার। তো এখানে আমরা একটা কোনো রিকোয়েস্ট করতে পারি এই ডিভাইসগুলো থেকে, অ্যান্ড আলটিমেটলি উই গেট এ সার্ভিস অন দিস ডিভাইসেস। এটা হচ্ছে এন্ড ডিভাইস। ইন্টারমিডিয়ারি ডিভাইস হচ্ছে সেই ডিভাইসগুলা যেখানে বা যারা আসলে আমাকে সার্ভিসটা দেয়াতে হেল্প করে, বা সেখানে ফাইনাল আউটপুটটা আমরা দেখতে পারি না। যেমন ধরো আমাদের সুইচ বা আমাদের যে রাউটার গুলো আছে সেটা। সো দে প্রসেস আওয়ার রিকোয়েস্ট, আমাদের রিকোয়েস্টটা সে ফরওয়ার্ড করে পরে ডিভাইসে পাঠায়, বাট ফাইনাল সার্ভিসটা আমরা সেই ডিভাইসগুলো থেকে পাই না। ওকে, সে তারা আর কি নেটওয়ার্কের হেল্পার হিসাবে কাজ করে। দে টেক আওয়ার ডেটা ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তারা ডিসিশন নেয়, তারা মেসেজকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হেল্প করে, বাট ফাইনাল আউটপুটটা আমরা সেখানে দেখি না। তো এই ধরনের ক্যাটাগরিতে যেই ডিভাইসটা পড়ে সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাউটার আর একটা হচ্ছে সুইচ। সো এরকম রেক্ট্যাঙ্গুলার যে বক্স, সেটাকে আমরা বলবো সুইচ, আর সার্কুলার যে বক্সটা, সেটাকে আমরা বলবো রাউটার। ওকে, বোঝা গেছে? আচ্ছা, জি ম্যাম। সো এন্ড ডিভাইস আমাদেরকে আসলে সার্ভিসটা দিচ্ছে। সো আর ইন্টারমিডিয়ারি ডিভাইসগুলো আসলে নেটওয়ার্ক ডিভাইসকে কানেক্ট করতেছে এবং ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ফরওয়ার্ড করতে হেল্প করতেছে। এবং এই ডিভাইসগুলো প্রত্যেকেই ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে কানেক্টেড। সো আমরা যদি একটু চিন্তা করি যে, ধরো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমরা যদি এই টপোলজিটা একটু দেখি, তাহলে এই টপোলজিতে আমাদের এন্ড ডিভাইস কয়টা আছে আমরা খুব সহজেই বের করতে পারবো। যতগুলা তোমার পিসি, রাউটার বা সার্ভার বা ফোন আছে, সেগুলাকে যদি কাউন্ট করি, সেগুলো হচ্ছে আমাদের এন্ড ডিভাইস। আর ইন্টারমিডিয়ারি ডিভাইস কয়টা আছে? আমাদের হচ্ছে দুইটা সুইচ আছে, আর এখানে চারটা রাউটার আছে, রাইট? সো আমরা কম বেশি আমাদের বাসায় সুইচ এবং রাউটার আমরা দেখেছি। যেটা আমরা বাসায় ইউজ করি ওটাকে আমরা বলবো হচ্ছে ওয়্যারলেস রাউটার। এই যে এরকম দেখতে, রাইট? আমরা তারপরে ল্যাবে হচ্ছে সুইচ তোমরা দেখতে পারবা, কালো রঙের একটা বড় বক্স উইচ লুক লাইক দিস। সেই রকম
বেশ কিছু ডিভাইস আছে যেগুলো আমরা নেটওয়ার্কে ইউজ করি টু কানেক্ট অর ইন্টার কানেকশন তৈরি করার জন্য নেটওয়ার্কে। আচ্ছা, এরপরে হচ্ছে হার্ডওয়্যারের পরে সফটওয়্যার। সফটওয়্যার আসলে আসলে সফটওয়্যার দিয়ে আমরা কি করি, উই গেট আ সার্ভিস, রাইট? আমরা সফটওয়্যার একটা রিকোয়েস্ট করি অ্যাপ্লিকেশনে, সেটা সে প্রসেস করে, দেন উই গেট আ ফাইনাল আউটপুট। সো ফাইনাল যে আউটপুট সেটাকে আমরা বলবো সার্ভিস। যেমন ধরো আমরা একটা ইমেল করতে পারি বা এইচটিটিপি পেজ দেখতে পারি, সো বা গেম খেলতে পারি। সো একটা সফটওয়্যার দিয়ে সার্ভিস অ্যাচিভ করার জন্য দেয়ার আর মেনি প্রসেসেস রানিং ইন দ্য ব্যাক এন্ড। সো ধরো আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট তৈরি করতেছি বা ইমেল তৈরি করতেছি, আহ, ওয়েব মেইলে বা জিমেইলে। সো ফাইনাল যে জিনিসটা আমি দেখতে পাই সেটা হচ্ছে আমার সার্ভিস। মানে আমি একটা ডকুমেন্ট রেডি করলাম বা আমি একটা ইমেল সেন্ড করতে পারলাম, বাট সেটা করার জন্য উই নিড টু ডু আ লট অফ থিংস ইন দ্য ব্যাক এন্ড, রাইট? আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট লিখি, তখন ডকুমেন্ট লেখার সময় উই ম্যানেজ আ ফরম্যাট। কেউ হয়তো তোমার স্পেলিং চেক করতেছে, কেউ হয়তো ইন্ডেন্ট চেক করতেছে। সো এই প্রত্যেকটা ছোট ছোট কাজকে আমরা বলবো প্রসেস। সো একটা সার্ভিসে অ্যাচিভ করার জন্য, সফটওয়্যার দিয়ে একটা সার্ভিস অ্যাচিভ করার জন্য, সো উই নিড টু হ্যাভ মেনি মেনি প্রসেস, এবং প্রসেসগুলো যদি ফুললি ফাংশনাল হয়, সাকসেসফুল হয়, দেন উই ক্যান অ্যাচিভ আ সার্ভিস। বোঝা গেছে? আচ্ছা, সো ডিভাইসের ক্ষেত্রে যদি বলি, প্রত্যেকটা ডিভাইস একটা স্পেসিফিক সার্ভিস প্রোভাইড করে এবং তার ভিতরে অসংখ্য প্রসেস রান করে। সো প্রসেসগুলো রান করার ফলে একটা সফটওয়্যার একটা সার্ভিস ইউজারকে প্রোভাইড করতে পারে। দেন কামস নেটওয়ার্ক মিডিয়া। নেটওয়ার্ক মিডিয়ার মধ্যে আমরা যেটা বলতে বোঝাচ্ছি, দ্যাট ইজ দ্য ট্রান্সমিশন লিঙ্ক অথবা তারটা। এই তার দুই ধরনের হতে পারে। একটা তোমার ওয়াইয়ার্ড যে আমাদের ট্রান্সমিশন লিঙ্ক আছে, কপার কেবল, আরেকটা আছে ফাইবার অপটিক কেবল। আবার আছে তোমার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল বা আনটুইস্টেড পেয়ার কেবল। এটা হচ্ছে তাদের বেসিক টাইপ। আর নর্মালি ফর হায়ার ডেটা স্পিড অ্যান্ড বেটার সার্ভিস উই নর্মালি ইউজ অপটিক্যাল ফাইবার কেবল। এছাড়া আমরা ওয়্যারলেস চ্যানেলও ইউজ করি ফর সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা। সো বেসিক্যালি এই দুই ক্যাটাগরির আমাদের নেটওয়ার্ক মিডিয়া আছে। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের মেসেজ। সো আমরা কি কি কাভার করলাম? আমরা কাভার করলাম হচ্ছে ডিভাইস, এরপরে কাভার করলাম হচ্ছে ট্রান্সমিশন লিংক বা ট্রান্সমিশন মিডিয়া। এখন আমরা কাভার করব হচ্ছে ডেটা। সো নেটওয়ার্কে আমরা যখন একটা ডেটা পাঠাই, ডেটার আসলে কিরকম ফর্ম হতে পারে বা ডেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ডেটা কুড বি ইন এনি ফর্ম, ফর এক্সাম্পল টেক্সট, ইমেজ, নাম্বার, ভিডিও, অডিও। যে কোনো ফর্মে আমরা ডেটা সেন্ডার থেকে রিসিভারে পাঠাতে পারি। বাট আমরা যে কোনো ফর্মে পাঠাই না কেন, আলটিমেটলি এভরিথিং ইজ কনভার্টেড ইনটু বাইনারি অ্যান্ড দেন সিগন্যালস। সো ধরো আমরা যদি টেক্সট পাঠাই, তাহলে আসলে টেক্সট ডেটার কত টাইপ হতে পারে। সো টেক্সটের ডেটাকে আমরা আলফা নিউমেরিক বলি, যেখানে নাম্বার এবং অ্যালফাবেট দুটাকেই কাভার করা হয়, এবং এটার দুইটা স্ট্যান্ডার্ড আছে, একটা হচ্ছে আস্কি, একটা হচ্ছে ইউনিকোড। আবার ইমেজের বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে, দ্য মোস্ট কমন ওয়ান ইজ জেপিজি, দেন জিআইএফ। আমরা যদি পিকচারের কথা বলি বা মোশন পিকচারের কথা বলি, এমপেগ 4, এমপেগ 2, সাউন্ড, গ্রাফিক্স, ফন্ট, এই সবগুলাই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডেটা অ্যান্ড উইচ হ্যাভ ডিফারেন্ট স্ট্যান্ডার্ড। সো ডেটা আমরা যখন পাঠাবো এনি ফর্মে, ফর এক্সাম্পল আমরা যদি টেক্সট ডেটা পাঠাই, তার মানে আমরা কিবোর্ড থেকে ক্যারেক্টার টাইপ করতেছি, এবিসিডি ক্যারেক্টার। সো এই প্রত্যেকটা এবিসিডি ক্যারেক্টারের জন্য উই হ্যাভ আ ডিফারেন্ট কোড, যেটাকে আমরা আস্কি কোড বলি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সো এই আস্কি কোডটা হচ্ছে একটা 7 বিটের কোড বা নাম্বার, যেটাকে আমরা যখন কিবোর্ড থেকে প্রেস করি, ফর এক্সাম্পল আমি কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার প্রেস করলাম, ধরো টি। সো টি এর করসপন্ডিং আস্কি ভ্যালু কত? 01010100। এই 7 বিটের যে নাম্বারটা কম্পিউটার সেটাকে কনভার্ট করে, যখন কিবোর্ড থেকে এন্টার নেয়, সে যখন একটা ক্যারেক্টার এন্টার করে বা ইনপুট নেয়, তখন সে সেটাকে ফার্স্টে বাইনারিতে কনভার্ট করে, দেন সেটাকে যত রকমের প্রসেসিং করা যায় কম্পিউটার
ওই ডেটা নিয়ে প্রসেস করে, প্রসেসিং করা শেষ করার পর আলটিমেটলি যখন ফাইনালি সে ডিভাইস থেকে বের করবে, দেন ইট উইল বি কনভার্টেড ইনটু সিগন্যাল। সো আমরা যদি কিবোর্ডের ক্যারেক্টার গুলা বলি, সেগুলোর প্রত্যেকটার একটা আস্কিক ভ্যালু আছে, 7 বিটের নাম্বার। বাট ইন রিয়ালিটি আমরা কিন্তু শুধুমাত্র কিবোর্ডের কিগুলা ইউজ করি না। ধরো আমি বাংলা টাইপ করতে চাই বা আরবি টাইপ করতে চাই বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমরা মেসেজ আদান প্রদান করতে চাই, সেক্ষেত্রে তো আসলে আর আস্কি ভ্যালু সেগুলোতে নাই। তো সেগুলোর জন্য যে ভ্যালুটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইউনিকোড। সেটা একটা 16 বিটের কোড থাকে, যেটা একটা ক্যারেক্টার বা সিম্বলকে রিপ্রেজেন্ট করে। বোঝা গেছে? সো এখানে একটা টেবিলের রেফারেন্স দেয়া আছে, এটা মুখস্থ করতে হবে না যে আসলে আস্কি ভ্যালু কোন ক্যারেক্টারের কত, ABCD ছোট হাতের, তারপর 1 2 3 4, বা এছাড়া কিবোর্ডের যে ক্যারেক্টার গুলো আছে, হ্যাশ, এক্সক্লেমেশন, প্রত্যেকটার একটা করে আস্কি ভ্যালু আছে। ওকে, এক সেকেন্ড। ওকে, নেক্সট ডেটার ফরম্যাট হচ্ছে ইমেজ। সো ইমেজ দুই ক্যাটাগরির হতে পারে, একটা হচ্ছে তোমার গ্রে স্কেল, আর একটা হচ্ছে তোমার কালার্ড ইমেজ। সো আমরা যদি ইমেজ ডেটা নিয়ে কাজ করি, আলটিমেটলি ইমেজকেও আমাদেরকে কি করতে হবে, বাইনারি ফর্মে নিয়ে আসতে হবে। তো গ্রে স্কেল বা সাদা কালোতে ইমেজ রিপ্রেজেন্টেশন ইজ কোয়াইট ইজি। তো সেক্ষেত্রে কি করা হয় যে 0 দিয়ে বোঝায় কালো, 1 দিয়ে বোঝায় সাদা। ওকে, আমার যদি কালার হয় কালো, তাহলে আমি একটা বাইনারি ভ্যালু ইউজ করব, আর যদি কালার হয় সাদা, তাহলে আর একটা বাইনারি ভ্যালু ইউজ করব। আচ্ছা, আর যদি আমি কালার ইমেজ রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিছু প্রাইমারি কালারের কম্বিনেশন নিয়ে আমি মাল্টিপল ডিফারেন্ট কালারকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এক্ষেত্রে কালার্ড ইমেজ রিপ্রেজেন্ট করার জন্য আমরা 3 ধরনের বিট প্যাটার্নকে মিক্স করে কালারকে রিপ্রেজেন্ট করি। সেখানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা একটা পিক্সেল হিসাবে ডিনোট করি, এবং তোমার ইমেজকে রিপ্রেজেন্ট করার জন্য ইটস আ ম্যাট্রিক্স অফ পিক্সেলস। ওকে, তো সেক্ষেত্রে ধরো আমি কোনো পিঙ্ক কালার যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে যদি আমি RGB এই ফরম্যাটটা ইউজ করি, সেখানে পিঙ্ক কালার রিপ্রেজেন্ট করার জন্য গ্রিনের কিছু পার্ট লাগবে, ব্লু এর কিছু পার্ট লাগবে, এবং রেড এর কিছু পার্ট লাগবে। সে তিনটাকে আমরা মিক্স করার ফলে পিঙ্কে রিপ্রেজেন্ট করতে পারি। পার্পলের জন্য সেম, রেড এর একটা ইন্টেন্সিটি, গ্রিনের একটা ইন্টেন্সিটি, এবং ব্লু এর একটা ইন্টেন্সিটি আমরা মিক্স করি। সো আমি যদি কোনো কালার ইউজ না করি, তাহলে সেটাকে আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। যেমন আমি ধরো ব্ল্যাক কালার রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তার মানে কি রেডও হচ্ছে অল কম্বিনেশন 0, গ্রিনের কম্বিনেশন 0, এবং ব্লু এর কম্বিনেশন 0, মানে আমি কোনো কালার নিচ্ছি না, সেটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, আর যদি আমি কালার নেই, তখন আমি আসলে কালার কি পরিমাণ নিচ্ছি সেটা আমি হচ্ছে 1 থেকে 255 পর্যন্ত একটা ভ্যালু নিব। 255 মানে হচ্ছে ওই কালারের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি নিচ্ছি। সো ফর এক্সাম্পল, আমি যদি মেরুন কালারটা চুজ করি, তাহলে মেরুন কালার হচ্ছে রেডেরই এক ধরনের ভেরিয়েশন। সো রেডের 8 বিটের মধ্যে আমার কম্বিনেশন আমি লিখবো কত, 140, মানে বাইনারিতে আমি 8 বিটে 140 লিখবো, গ্রিনে লিখবো 0, এবং ব্লুতে লিখবো 0। তাহলে যে কালারটা তৈরি হবে সেটাকে আমরা মেরুন কালার বলবো। বোঝা গেছে কালারের রিপ্রেজেন্টেশনটা? জি ম্যাম। ওকে, সো এটা গেল হচ্ছে ইমেজ রিপ্রেজেন্টেশন। দেন কামস অডিও অ্যান্ড ভিডিও। সো অডিও এবং ভিডিও, আমরা যখন কোনো কথা বলি, ধর আমি যে কথা বলতেছি, এই ইনফরমেশনটা যখন আমার নেটওয়ার্ক ডিভাইস রিসিভ করতেছে, এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। তো এই কন্টিনিউয়াস সিগন্যালটাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলবো। সো এই অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল ফর্মে প্রসেস করে। যেহেতু আমাদের ডিভাইস হচ্ছে ডিজিটাল, সে রিসিভ করতেছে অ্যানালগ সিগন্যাল, কিন্তু সে প্রসেস করে হচ্ছে ডিজিটালে। আবার সে যখন প্রসেস করা শেষ করে আউটপুট জেনারেট করে, সো আউটপুট জেনারেট করার সময়ও আমরা যেহেতু কন্টিনিউয়াস সিগন্যাল শুনতেছি, সে আবার অ্যানালগে কনভার্ট করে। সো আমরা দুইভাবে আসলে এই সিগন্যাল জেনারেট করতে পারি, একটা হচ্ছে অ্যানালগ ফর্মে, আর একটা হচ্ছে ডিজিটাল ফর্মে। তো আমরা যখন কোনো
ডিভাইস বা আমাদের নেটওয়ার্ক যে ডিভাইসগুলো আছে তারা যখন প্রসেস করে তখন সে ডিজিটাল ফর্মে প্রসেস করে, বাট অ্যাজ এ ইউজার আমি যখন কথা বলি বা গান গাই বা শুনি, সেগুলা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল, ওকে, বা কন্টিনিউয়াস সিগন্যাল। সো কম্পিউটারকে এই অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে কন্টিনিউয়াস কনভার্সন করতে হচ্ছে। সে আউটপুট দিচ্ছে অ্যানালগে, যদি আমি একটা গান শুনি, বা আমি যে ভয়েস দিচ্ছি সেটা যে সে রিসিভ করতেছে, এই জিনিসটাকে সে রিসিভ করার পরে প্রসেস করে হচ্ছে ডিজিটালে, বাট ফাইনাল আউটপুটটা শোনায় হচ্ছে অ্যানালগে। সো অ্যানালগ সিগন্যাল কিভাবে রিপ্রেজেন্ট আমরা করব, বা ডিজিটাল সিগন্যাল কিভাবে রিপ্রেজেন্ট করে, এটা কিভাবে প্রসেস করে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো, যে এটার ফর্মটা কিরকম বা তার প্রপার্টি কি কি। ওকে, and the last topic is protocols. So আমরা দেখলাম কি ডিভাইস, ডেটা, নেটওয়ার্ক মিডিয়া, এন্ড লাস্টলি হচ্ছে প্রোটোকলস বা রুলস। সো রুলস হচ্ছে আমার সেট অফ প্রিডিটারমাইন্ড রুলস, যেটাকে আমরা প্রোটোকল বলতেছি, দ্যাট অ্যাকচুয়ালি মেনটেন্স অর গভর্ন দ্য ওভারঅল কমিউনিকেশন। প্রোটোকল যে স্ট্যাকটা বা সেট অফ রুলস আমাকে সবসময় নেটওয়ার্কে ডিফাইন করে দিতে হবে। প্রত্যেকটা ডিভাইস যারা আসলে নেটওয়ার্কে পার্টিসিপেট করতেছে, ডেটাকে নিয়ে প্রসেস করতেছে, তারা সবসময় এই প্রিডিটারমাইন্ড রুলকে ফলো করে কাজ করে। তো সেখানে অবশ্যই এই তিনটা জিনিসকে ডিফাইন করা হয়, যে আমরা কি কমিউনিকেট করতে চাচ্ছি, কিভাবে কমিউনিকেট করতে চাচ্ছি, এবং কখন কমিউনিকেট করতে চাচ্ছি। সো ডেটাকে নিয়ে যখন আমরা কাজ করব, হোয়াট, হাউ অ্যান্ড ওয়েন, এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যে মেসেজ ট্রান্সফার করব, সব মেসেজের ক্ষেত্রে রুলস, টাইমিং সেম না। সো ইট উইল চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য মেসেজ। তো ডেটা প্রসেস করার সময় আমরা আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ বা গ্রামার, টাইম, ওয়েটিং, এরর, এই সমস্ত বিষয়কে আমাদের কনসিডারেশনে আনতে হবে while we send and receive data. So কিভাবে আমরা জিনিসটাকে প্রসেস করব, কনসিডার করব, কি ফলো করতে হবে, এই জিনিসটাকেই বলতেছে প্রোটোকল স্ট্যাক বা সেট অফ রুল। ওকে, দেন দ্য টপিক ইজ হচ্ছে নেটওয়ার্ক টাইপ। এটা আমরা খুব সম্ভবত আগে পড়ে আসছি। নেটওয়ার্কের ক্যাটাগরি, যে আমরা নেটওয়ার্ককে কয় ধরনের ক্যাটাগরিতে ভাগ করতে পারি ডিপেন্ডিং অন দেয়ার জিওগ্রাফিক সাইজ আর কি, মানে কতটুকু এরিয়া কাভার করতেছে, কাভারেজ এরিয়া, জিওগ্রাফিক কাভারেজ এরিয়া। সো তোমরা কি এটার নাম শুনছো? প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এই শব্দগুলো কি শুনছো আগে? জি ম্যাম, Yes, শুনছি। miss. Yes, miss. সো কেউ বলতে পারো প্যান অর্থ কি? PAN? ম্যাম, পার্সোনাল Work. এরিয়া নেটওয়ার্ক। Personal area পার্সোনাল এরিয়া। network. ওকে, আচ্ছা, হ্যাঁ। সো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে আমাদের ধরো যদি আমি আমার রুমের কথা চিন্তা করি, সো এই রুমে আমার একটা মোবাইল ফোন আছে, আমার একটা ল্যাপটপ আছে, হয়তো আমার একটা প্রিন্টার আছে। এই ডিভাইসগুলো যদি একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড হয় এবং তারা যদি মেসেজ সেন্ড এন্ড রিসিভ করতে পারে, তখন আমি এই নেটওয়ার্কটাকে বলবো প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, সো সাধারণত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা ব্লুটুথ দিয়ে ডিভাইসগুলোকে কানেক্ট করি। তখন ধরো আমি আমার মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে আইল সেন্ড আ ইমেজ টু মাই পিসি, তখন আমি এই মোবাইলের সাথে পিসির যে ব্লুটুথ দিয়ে ইন্টার কানেকশন হচ্ছে, মেসেজ সেন্ড করা যাচ্ছে, এটাকে আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কারণ কি, এর কাভারেজ এরিয়া হচ্ছে আমার রুমের ভিতরে। ওকে, আমার মোবাইল থেকে সরাসরি আমার পিসিতে যাচ্ছে, ইট ইজ নট গোয়িং আউটসাইড। আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি আরেকটা এক্সাম্পলের কথা বলি, যে আমার পিসি থেকে বা আমার মোবাইল থেকে আমি আমার পিসিতে একটা ইমেল করতেছি, তাহলে এটা কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ম্যাম, ম্যাম একটু বুঝিনি আরেকবার কি রিপিট বলছেন? করবেন? গট লস্ট হবে। আমি আমার মোবাইল থেকে একটা ইমেল পাঠাচ্ছি এবং ইমেলটা আমি আমার ল্যাপটপে চেক করতেছি, একই রুমে না বসে আছি টেবিলে। উইল ইট বি না এটা পার্সোনাল? না না ম্যাম, ম্যাম এটা ল্যান হবে। পার্সোনাল এরিয়াতে হবে না। আচ্ছা, এটা পার্সোনাল এরিয়া কেন হবে না? আমি তো পিসির সাথে আমার মোবাইলের
সেন্ড করতেছি, তাহলে হচ্ছে নাকি আমরা ম্যাম খুব এটা তো একটা ওয়াইডার একটা সার্ভারে সেন্ড করতেছে, বা যে ডাটাবেস ইউজ করতেছে ডাটা সেন্টারটা, ওটা তো আমার পার্সোনাল নেটওয়ার্কের মধ্যে না, ওটা তো একটা ভেরি ওয়াইড গুড। নেটওয়ার্কের Yes, মধ্যে miss. আছে। যে ইমেল প্রোভাইডার রাইট, আমি যে আমার মোবাইল থেকে আমার পিসিতে পাঠাচ্ছি, ইয়েস দে আর মেবি বিসাইড অর একই রুমের ভিতরে সেন্ডার এবং রিসিভার দুইজনই আছে, বাট ইমেল পাঠানোর জন্য আই নিড দ্য ইমেল সার্ভার, তাই না? আমাকে তো বাইরে যেতে হচ্ছে, আমার রুমের ভিতরে তো আর ইমেল সার্ভার নাই। সো সেন্ডার এবং রিসিভার দুজন একদম পাশাপাশি বসে থাকলেও যে এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হবে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ তার জন্য আমাকে বাইরে জিমেইল বা ইমেল সার্ভারের সাথে কমিউনিকেট করতে হবে, এবং ইমেল সার্ভার আমার বাসার ভিতরে না, ইটস অন দ্য ইন্টারনেট। সো ইট ইজ নট আ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, এটা মনে রাখতে হবে। সো এই ক্যাটাগরিটা আসলে এভাবে ডিফাইন করা হয়েছে যে সেন্ডার এবং রিসিভার যে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করতেছে, কমিউনিকেট করতেছে, তার জন্য আসলে কতটুকু এরিয়া বা কতটুকু কাভারেজের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে, তার বেসিসে আমি বলবো যে প্যান নাকি ল্যান নাকি প্যান। বোঝা গেছে? ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ওকে। এরপরে যেটা মোস্ট কমন ওয়ান, দ্যাট ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। সো সাধারণত অনেকগুলো ডিভাইস যদি একটা একটার সাথে ইন্টারকানেক্টেড থাকে সুইচের মাধ্যমে, এবং সেটা সাধারণত যদি 300 মিটারের মধ্যে হয় তাদের ইন্টারাকশনটা, তাহলে সেটা হচ্ছে তোমার ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক তোমার অফিসে, ব্যাংকে, বা উম, বড় বড় ভালো অ্যাপার্টমেন্টে, বিল্ডিং এ, এই পেরিফেরির মধ্যে আসলে আমরা বলে থাকি যে ল্যান। সো এটা একটা ফ্লোরেও হতে পারে। অনেক সময় ধরো আমি আমাদের যদি ইউনিভার্সিটির কথা বলি, যে ইউনিভার্সিটির 4th ফ্লোর হচ্ছে একটা ল্যান হবে, বা সিএসি ডিপার্টমেন্টের যে অফিস আছে সেটা টোটাল একটা ল্যান। আবার যদি এটার সাথে আমি যদি আবার উপরের কথা চিন্তা করি, যে আমাদের তো উপরে ক্লাসরুম আছে, ল্যাব আছে, তো আমরা সেটার সাথেও কানেক্ট করতে পারি, অথবা আহ, সেটাকে কানেক্ট নাও করতে পারি। তো একটা হোল বিল্ডিংও একটা ল্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারে, আবার একটা ফ্লোরও একটা ল্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারে। তো টিপিক্যালি যেই সাইজটা, সেটা হচ্ছে 50 থেকে 300 মিটারের মধ্যে যে নেটওয়ার্কটা এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা, সেটাকে আমরা বলবো ল্যান। আচ্ছা, এখন ধরো আমি একটা ডেটা পাঠাচ্ছি বা একটা কোনো ডকুমেন্ট পাঠাচ্ছি আমার অফিসের পিসি থেকে আমার ধরো ল্যাবের কোনো সার্ভারে, তাহলে এটা কি ল্যান হবে, প্যান হবে নাকি WAN হবে? কোশ্চেনটা আবার একটু বলবেন? উম ধরো আমি একটা আমার অফিসের পিসিতে বসে কানেক্টে কাজ করতেছি, কানেক্ট যে আমাদের সফটওয়্যারটা, তাহলে এটা কি প্যান হবে, ল্যান হবে, ম্যান হবে না WAN হবে, কি মনে হয়? ম্যাম ল্যান হওয়ার কথা না, ম্যাম শুধু ব্রাইট স্টুডেন্টের ওয়ান কানেক্টেড এখানে। আচ্ছা, তো এখন আমাকে জানতে হবে কানেক্ট আসলে কোথায় আছে, আমাদের যে কানেক্ট সার্ভারটা আছে এটা কোথায় আছে। ব্র্যাকে। যদি ব্র্যাকে থাকে তাহলে এটা ল্যান, বাট যদি ব্র্যাকে না থাকে তখন কি হবে? তখন কিন্তু এটা ওয়ান ল্যান হবে না, তাই না? বোঝা গেছে? আচ্ছা ওয়ান ধরো হয়ে যাবে। তখন WAN হয়ে যাবে, রাইট। আচ্ছা ধরো আমি আমার অফিসের পিসিতে বসে www.bracu.ac.bd এই পেজে যেতে চাচ্ছি, তখন এটা কি হবে? ম্যাম ওয়ান এটা তো ওয়ান হবে ওয়ান। ম্যাম, এটা ওয়ান ওয়ান হবে হবে। ম্যাম, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমাদের ব্র্যাকিউর যে ওয়েব সার্ভার সেটা কি ব্র্যাকের বাইরে আছে? জানি কোথায় আছে। না, যদি ব্র্যাক কিন্তু ইউনিভার্সিটির ওয়েব সার্ভারটা আমাদের ক্যাম্পাসের ভিতরেই থাকে, তখন কিন্তু সেটা ল্যান হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ওকে, বোঝা গেছে কি বলছি? Yes. কিন্তু ধরো আমি বাসা থেকে এই পেজটা অ্যাক্সেস করতে চাচ্ছি, www.bracu.ac.bd, তখন এটা কি হবে? তখন এটা ওয়ান ওয়ান। ম্যাডাম। এটা ওয়ান হবে। ভেরি গুড। কারণ আমার বাসার যে নেটওয়ার্ক
সেটা থেকে ব্র্যাকিও ওয়েব সার্ভার নেটওয়ার্ক কিন্তু ডিফারেন্ট, সেম ল্যানে নাই। ক্লিয়ার? আচ্ছা জি ম্যাম। বেশ। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমার ল্যান। দেন কামস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যে আমরা যদি এমন একটা নেটওয়ার্ক তৈরি করি যেটা যদি একটা ফুল সিটিকে কাভার করে, তাহলে সেটাকে আমরা বলবো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সাধারণত একটা সিটি 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে হয়। এবং তার মধ্যে আমি যদি এমন কোনো নেটওয়ার্ক ডেভেলপ করি বা তৈরি করি যেখানে ওই সিটির একটা টোটাল বড় ওয়াইড এরিয়াকে কাভার করে একটা নেটওয়ার্ক তৈরি করতেছে, তখন আমি সেটাকে বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ফর এক্সাম্পল, আমাদের ঢাকা সিটির মধ্যে আমরা যদি এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি যে আমাদের যে পেট্রোল পাম্প গুলো আছে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে এবং দেখবে আসলে যে কোন পেট্রোল পাম্পে দিনে আসলে কি পরিমাণ তেল বিক্রি হচ্ছে। তো তাদের মধ্যে যদি আমি একটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক তৈরি করতে পারি ঢাকা সিটির মধ্যে, তখন আমি সেটাকে বলবো কি ম্যান। এটা জিওগ্রাফিক লোকেশন বা জিওগ্রাফিক কাভারেজ হচ্ছে সিটিটার মধ্যে। বোঝা গেছে? জি ম্যাম। And the last one is wide area network. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আসলে যে তোমার অনেকগুলো নেটওয়ার্ক যখন নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড এবং সে যদি একটা লার্জ জিওগ্রাফিক এরিয়া কভার করে, ইট কুড বি উইদিন কান্ট্রি অর কান্ট্রির বাইরে, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি, অর বলতে পারি যে হোল পৃথিবী মিলে যদি আমি একটা নেটওয়ার্কের কথা চিন্তা করি, সেটাকেও আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলবো। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের রেঞ্জটা হচ্ছে তোমার এই যে 50 কিলোমিটারের বাইরে যে কোনো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যান ওয়্যান যখন ইন্টারকানেক্টেড থাকবে, তখনই সেটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হবে। যেমন ধরো মোবাইল নেটওয়ার্ক যেটা, সেটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কারণ আমরা যে মোবাইলে কথা বলি সেটা শুধুমাত্র একটা সিটিতে কাভার করে না, আমরা সিটির বাইরে চলে গেলেও কথা বলতে পারি। আমাদের যে সেলুলার নেটওয়ার্ক আছে বা বা আমাদের আগে বাসায় যে ল্যান্ড লাইন গুলা ছিল, পিএসটিএন, সেটাও হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে টপোলজিটা দেয়া আছে এখান থেকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব এখানে ল্যান কয়টা আছে বা ওয়্যান কয়টা আছে? ইটস ভেরি সিম্পল। ওকে, আমরা একটু যদি এই ছবিটা খেয়াল করি, এখানে দেখো, ল্যান বলতে আমরা কি বুঝতেছি? একটা রাউটার থাকবে, তারপরে রাউটার থেকে একটা সুইচ কানেক্টেড থাকবে এবং সুইচের সাথে কতগুলো এন্ড ডিভাইস কানেক্টেড থাকবে। ওকে, এটাকে আমরা বলবো কি ল্যান। আচ্ছা, আর রাউটারের সাথে রাউটারের যখন কানেকশন থাকবে সেটাকে আমরা বলবো কি ওয়্যান। তার মানে এই টপোলজিতে আমার দুইটা ল্যান আছে আর হচ্ছে কি একটা ওয়্যান আছে, তাই না? বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা যদি এর পরেরটা দেখি যে এইখানে এখানেই আগের জিনিসটা একটু ব্রডার আকারে আঁকা হয়েছে। সো এখানে বলতেছে ইন্টারনেট। আসলে ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে নেট। ইন্টার নেটওয়ার্ক। ইন্টার নেটওয়ার্ক বলতে কি বোঝায়? যে অনেকগুলা নেটওয়ার্কের মধ্যে যদি ইন্টার কানেকশন থাকে সেটাকে আমরা ইন্টারনেট বলবো। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এই যে এই ছবিটা স্লাইড নাম্বার 44-এ, এটা কি একটা ইন্টারনেট? না ম্যাম। কেন না? আর বলো আসলে বলতে। বুঝি নাই, আরেকবার বলো, শুনতে পাইনি। ইন্টারনেট বলা যেতে পারে একটা পার্ট হিসেবে। একটা part। জাস্ট দুইটা নোডের ল্যান মাঝখানে কানেক্ট তো একটা করা, তাই। ইন্টারকানেকশন আছে, তাহলে তাহলে তো হ্যাঁ, এটাকে বলতে পড়ার কথা। এক্স্যাক্টলি, ইটস অ্যান ইন্টারনেট। ইন্টারনেট মানে নেটওয়ার্কের মধ্যে ইন্টারকানেকশন থাকতে হবে। এখন এখানে নেটওয়ার্ক কয়টা আছে? একের বেশি কি আছে? ইয়েস, আছে। কয়টা জি আছে? ম্যাম, আচ্ছা দুইটা। দুইটা না, তিনটা। তিনটা। দুইটা ল্যান আর দুইটা একটা ল্যান ওয়্যান। একটা ওয়্যান।
ইয়েস, দুইটা ল্যান একটা ওয়ান। সো দুইটা ল্যান এবং একটা ওয়ান সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড, সো ইট মেক্স আ ইন্টারনেট। আচ্ছা, তাহলে এই যে পরেরটা, এটাও তো একটা ইন্টারনেট, রাইট? ইয়েস ম্যাম। তো এই Yes, ma'am. ইন্টারনেটের নেটওয়ার্ক কয়টা আছে একটু কাউন্ট করো দেখি। Ma'am, 17. 17। আচ্ছা, ফার্স্টে আমরা ল্যান কাউন্ট করি। ল্যান হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। 10টা ল্যান, রাইট? Yes, ma'am. আচ্ছা, ওয়ান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাই না? Yes, ma'am. তার মানে Yes, ma'am. এই ইন্টারনেটটাতে টোটাল 18টা নেটওয়ার্ক আছে, যেখানে 10টা ল্যান আর 8টা ওয়ান। বোঝা গেছে? এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমাকে Yes, বলো ma'am. তো, ইন্টারনেট হওয়ার জন্য মিনিমাম কয়টা নেটওয়ার্ক লাগবে? দুইটা। ভেরি গুড, দুইটা হইলেই ইনাফ। ম্যাক্সিমাম কয়টা লাগবে? ম্যাম আনলিমিটেড ম্যাক্সিমাম হতে তো ম্যাম পারে এটা। অনেক ইনফিনিট। রাইট, ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, ইট কুড বি এনিথিং, তাই না? ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অনেকগুলো থাকতে পারে, সেটার কোনো ম্যাক্সিমাম লিমিটেশন নাই। বাট ইন্টারনেট হওয়ার জন্য অবশ্যই দুইটা নেটওয়ার্কের মধ্যে ইন্টারকানেকশন বা কমিউনিকেশন হতে হবে। সো মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম কুড বি এনি ভ্যালু। আচ্ছা, সো এই যে ইন্টারনেটের যে আর্কিটেকচারটা, এটা একটা টায়ার সিস্টেম। টায়ার সিস্টেম বুঝি, মানে লেভেল মেনটেন করে। টপ, তারপর মিডিয়াম, তারপরের লেভেল, হায়ারার্কি মেনটেন করে। হায়ারার্কি শব্দটা কি শুনছি আমরা? ইয়েস ম্যাম। Yes, miss. সো হায়ারার্কির সবচেয়ে নিচে কে আছে বলতো? কাস্টমার বা ইউজার, আমরা যারা আসলে ইন্টারনেটে আমরা ফাইনালি সার্ভিসটা নেই বা রিকোয়েস্ট করি। Ma'am, ওকে, basically end device. এন্ড ডিভাইস, ইয়েস। সো এই ইন্টারনেটের হায়ারার্কিতে সবচেয়ে নিচে হচ্ছে আমরা। আমাদের উপরে কে আছে? আমাদেরকে আসলে মেনটেন করে কে? ম্যাম আইএসপি। রাইট, লোকাল আইএসপি। রাইট, লোকাল আইএসপি। লোকাল আইএসপি কে আসলে আবার কে মেনটেন করে? তার উপরের হায়ারার্কিতে যে আইএসপি আছে, তাকে কে মেনটেন করে? এরকম করে আমি যত আপার ক্লাসে যাব, সো একদম আমি যদি বাংলাদেশের কনসেপ্টে বলি, বাংলাদেশের একদম টপে কন্ট্রোলিং পাওয়ারটা কার হাতে? গভর্নমেন্ট। বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের টোটাল ইন্টারনেটটাকে কন্ট্রোল করতেছে। সে চাইলেই অফ করে দিতে পারে, আবার চাইলেই অন রাখতে পারে, রাইট? তো সে যদি অফ রাখে, আমাদের উপায় নাই আসলে কোনো ভাবে চলার, যদি আমরা এই সিস্টেমের ভিতরে থাকি। তো এইরকম করে এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটাকে ফলো করা হয়, যেন জিনিসটাকে মেনটেন করা যায় আর কি। আদারওয়াইজ এটা যদি হায়ারার্কিক্যাল সিস্টেম না হইতো, জিনিসটাকে কিন্তু স্কেল করা, কন্ট্রোল করা উড বি ভেরি ডিফিকাল্ট। সো সে একটা টায়ার সিস্টেম মেনটেন করে। সো এই যে আমরা ইন্টারনেটে ডেটা পাঠাচ্ছি, এই ডেটা পাঠানো বা এই টোটাল সিস্টেমটা আসলে কতটুকু ইফেক্টিভ, সেটা 4টা জিনিসের উপর নির্ভর করে: ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস এন্ড জিটার। এই শব্দগুলো কি আমরা শুনছি? Mm, প্রথম জি ম্যাম, তিনটা শুনেছি। শুনছিলাম। আচ্ছা, সো ধরো আমি একটা নেটওয়ার্ক সিস্টেমে আছি। এই নেটওয়ার্কের মধ্যে আমার ডেলিভারিটা যদি সময় মতো না হয়, তাহলে কি আমার এই সিস্টেমটা ইফেক্টিভ হবে? হবে না। ধরো আমি তোমাকে কোন একটা ডেটা পাঠাতে চাচ্ছি, সেটা যদি তোমার কাছে না যে অন্য কারো কাছে যায়, তাহলে কি হবে? হবে না। সো যে সোর্স, সে মানে স্পেসিফিক ডেস্টিনেশনেই যে ডেলিভারিটা দিচ্ছে, এটা এনশিওর করতে হবে যে আমার ডেটা যাকে পাঠানো দরকার তার কাছেই যাচ্ছে। দেন সেকেন্ড অপশন হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি বলতে কি বুঝি? আমি ডেস্টিনেশনকে যে ডেটাটা পাঠাতে চাচ্ছি, সেটা অবশ্যই অ্যাকিউরেটলি যাইতে হবে। যে পর্যন্ত না অ্যাকিউরেটলি যাবে, ততবার আমাকে রিট্রান্সমিট করে পাঠাতে হবে যদি ডেটাতে কোনো ভুল থাকে। সো ডেটার অ্যাকিউরেট ডেলিভারি অবশ্যই ইম্পর্টেন্ট।
আচ্ছা, অ্যাকিউরেসির পরে আসতেছে টাইমলিনেস। আমি অ্যাকিউরেট ডেটা পাঠাচ্ছি বাট আমার অনেক ডিলে হচ্ছে, সময় মতো পৌঁছাচ্ছে না, তাহলেও সেই নেটওয়ার্ককে আমরা বা সেই সিস্টেমকে আমরা ইফেক্টিভ বলবো না, সময় মতো পৌঁছাতে হবে অবশ্যই। এন্ড লাস্টলি যে জিনিসটা সেটা হচ্ছে জিটার। জিটার নেটওয়ার্কে থাকা যাবে না। এখন জিটার অর্থ কি, কেউ কি জানো? ইয়েস মিস, ম্যাম বাফারিং যেটা হয়। জিটার মানে হচ্ছে ধরো আমাদের একটা মেসেজ পাঠাতে একটা নির্দিষ্ট সময় তো লাগবে, রাইট? অতটুকু ডিলে তো হবে। ধরো আমি এখান থেকে অনেক দূরে একটা মেসেজ পাঠাবো, তার জন্য যাওয়ার জন্য যে সময়টা, ধরো 1 সেকেন্ড বা ম্যাক্সিমাম 500 মিলি সেকেন্ড, এই ধরনের সময় আমাকে দিতেই হবে। কারণ একটা জিনিস প্রিপেয়ার করে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য উই উইল হ্যাভ আ ডিলে, বাট এই ডিলেটা যদি ইনকনসিস্টেন্ট হয় তখন আমরা সেটাকে বলবো জিটার। সো জিটারের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের বা ঢাকা শহরের ট্রাফিক। এখানে হচ্ছে যে কোনো একটা সোর্স থেকে যে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছাইতে আসলে কত সময় লাগবে উই ডোন্ট নো। কারণ যদি ট্রাফিক জ্যাম বেশি হয়, তোমার ডেস্টিনেশনে পৌঁছাইতে 2 ঘন্টাও লাগতে পারে। আবার ট্রাফিক জ্যাম যদি কম হয়, তাহলে সেই সেম ডেস্টিনেশন আমি হয়তো 20 মিনিটে কাভার করতে পারি। তো নেটওয়ার্কে এই ধরনের প্রপার্টি থাকা যাবে না, তাহলে নেটওয়ার্কটি ইফেক্টিভ হবে না। ঠিক আছে? তো যদি নেটওয়ার্ক ইফেক্টিভ থাকে, মানে সরি জিটার থাকে, তাহলে তার ইফেক্টিভনেস কমে যায়। তো আমাদের সবসময় টার্গেট হবে যে নেটওয়ার্কে যেন এই ধরনের প্রপার্টি না থাকে। তো সব দের উড বি মানে ডিলে, অবশ্যই একটা একটা জায়গা থেকে একটা জায়গায় যাইতে তো সময় লাগবেই, বাট এই সময়ের ইনকনসিস্টেন্সিটা থাকা যাবে না। এটা যদি ইনকনসিস্টেন্ট হয় তখন আমি বলবো যে আমার নেটওয়ার্কটা হচ্ছে কনজেস্টেড। দ্যাটস ওয়াই জিটার উইল বি ইন্ট্রোডিউসড। ওকে, বোঝা গেছে? ইয়েস ম্যাম ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। কার কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তো শেষ। আমি তোমাদেরকে একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের স্যাম্পল দেখাই, তাহলে ইউল গেট অ্যান আইডিয়া যে আসলে কি ধরনের পরীক্ষায় আসে। তোমরা স্লাইডটা অ্যাক্সেস করতে পারছো, রাইট? ইয়েস ম্যাম পারছি ওকে, তো ধরো কোয়েশ্চেন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম Yes, ma'am. আচ্ছা, তো ধরো এটা হচ্ছে মিড 2025-এর একটা কোয়েশ্চেন। তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমরা যে স্লাইডটা পড়লাম এই স্লাইড থেকেই আসছে, যে তোমাকে বলছে একটা ইউনিভার্সিটি লাইব্রেরি ডিজাইন করতে, যেখানে এই ধরনের 3টা কন্ডিশন দেয়া আছে। সো এটা হচ্ছে তোমার টোপোলজি ডায়াগ্রামের একটা ড্রয়িং, হাইব্রিড টোপোলজি ড্র করতে বলছে। আচ্ছা, তো ফার্স্টে কি বলছে, একটা লাইব্রেরি হল থাকবে ইউনিভার্সিটি লাইব্রেরিতে। দিস ইউনিট কন্টেইনস 4 সাব ইউনিট। লাইব্রেরি হলে 4টা সাব ইউনিট আছে: রিডিং এরিয়া, প্রিন্টিং, স্ক্যানিং, ডিজিটাল রিসোর্স, সার্কুলেশন ডেস্ক। এই 4টা সাব ইউনিট আছে। Each subunit is directly connected to a central device, ensuring high speed communication and easy troubleshooting. তাহলে বলো তো লাইব্রেরি হলটার যে 4টা সাব ইউনিট আছে তারা কিভাবে কানেক্টেড? Star topology, ma'am. চার Chart টোপোলজি। topology. এই যে এখানে হচ্ছে কিওয়ার্ডটা, এই যে ইচ সাব ইউনিট ইজ ডিরেক্টলি কানেক্টেড টু আ সেন্ট্রাল ডিভাইস। তার মানে আমি একটা সুইচ আঁকবো, সেখান থেকে আমি 4টা সাব ইউনিট বের করব। একটা হচ্ছে রিডিং এরিয়া, একটা হচ্ছে প্রিন্টিং, একটা হচ্ছে রিসোর্স, আর একটা হচ্ছে সার্কুলেশন ডেস্ক। তো এই 4টা মিলে আমার হচ্ছে লাইব্রেরি হলের তোমার এরিয়াটা কাভার করবে। আচ্ছা, এরপর একটা বুক স্টোরেজ অ্যান্ড আর্কাইভ সেকশন। দিস ইউনিট কনসিস্ট অফ 3 সাব ইউনিট। এখানে 3টা সাব ইউনিট আছে: ফিজিক্যাল বুক স্টোরেজ, ডিজিটাল আর্কাইভ, restricted access. In this unit, all devices are interconnected, providing multiple communication paths to enhance reliability and prevent single point of failure. কি হবে এটা? Ma'am, তাহলে Mesh mesh topology. topology হবে।
হ্যাঁ, মেশ টপোলজি হবে, ভেরি গুড। তাহলে এখানে মেশ টপোলজিতে কয়টা ইউনিট থাকবে? তিনটা। তিনটা। And তিনটার মধ্যে আমরা যদি সরাসরি ইন্টার কানেকশন দেই তাহলে আমার কেবল কয়টা লাগবে এই মেশে? ম্যাম তিনটা। তিনটা। তিনটা কেবল? তিনটা কেবল দিয়ে হবে? মানে তুমি ম্যাম বুক কেবলের স্টোরেজ, নাম্বারটা n × n-1/2 না? হ্যাঁ, তিন n দুগুণে into 6/2 1 তিনটা। by 2। আচ্ছা, ও আচ্ছা, একবার ক্যালকুলেট করে বলছো। আচ্ছা, সো 3 into 2 divided by 2, বোঝা গেছে? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, সো এরপর হচ্ছে লাইব্রেরি স্টাফ অফিস। এখানে বলছে দিস ইউনিট ম্যানেজেস লাইব্রেরি অপারেশন অ্যান্ড কনসিস্ট অফ 4 সাব ইউনিট: লাইব্রেরিয়ান অফিস, IT and technical support, meeting room, HR and administration. Here, data flows in a structured sequence with each device connected to 2 others, forming a continuous communication loop that prevents network collision. কি হবে এটা? রিং Ring. Topology. রিং ম্যাম। রিং হবে, কারণ দেখো এখানে যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইস তার দুই সাইডে দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড। যদি এটা না বলতো তখন কি হতো, অন্য কিছু হতো। সেখানে কিওয়ার্ডটা হচ্ছে যে আমার সাথে আমার দুই পাশে দুইটা আলাদা ডিভাইসের সাথে আমার কানেকশন থাকবে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে the 3 main units, মানে উপরে তিনটা ইউনিটস আর কানেক্টেড ইন আ ওয়ে দ্যাট অ্যালাউস কমিউনিকেশন থ্রু আ সিঙ্গেল ব্যাকবোন কেবল। তার মানে যে উপরে তিনটা নিজেদের সাথে কিভাবে কানেক্টেড? বাস টপোলজি। বাস টপোলজি, ভেরি গুড। সেটাই বলছে যে আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক স্ট্রাকচার, মানে কোথায় বাস, কোথায় রিং, কোথায় মেশ, এটা তুমি আইডেন্টিফাই করবা এবং টপোলজি ডায়াগ্রামটা আঁকবা। আঁকার পরে লেবেল করবা যেটা হচ্ছে এই ইউনিট। দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ লিঙ্কস, কয়টা তার লাগলো, কানেকশন তার লাগলো, সেটাকে ক্যালকুলেট করতে বলছে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, সো এই যে সেই এখানেও আরেকটা আছে, দেখো যে এটা একদম সহজ ছিল, সরাসরি বলে দেয়া ছিল যে তোমার তিনটা বিল্ডিং আছে, বিল্ডিংস আর কানেক্টেড ইউজিং মেশ টপোলজি। Each building has 4 computer labs. Each lab has 8 computer. The computers are connected using bus topology, but the labs of a single building are connected using stack topology. So কোনটা বিল্ডিং এর ভিতরে পিসি গুলো কিভাবে কানেক্টেড, ল্যাব গুলো কিভাবে কানেক্টেড, সব বলা আছে, এটা আঁকতে বলছে। ইট ওয়াজ ভেরি ডিরেক্ট কোয়েশ্চেন আর কি। তো ম্যাম জাস্ট ওয়ার্ডস গুলো দেখে বুঝতে হবে হলো কোন নেটওয়ার্ক অর কোন টাইপ অফ টপোলজি ইউজ করা হয়েছে ফ্রম দ্য ফার্স্ট চ্যাপ্টার এট লিস্ট। মানে সিনারিওটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি ডায়াগ্রামটা কিভাবে আঁকবা আর কি, ঠিক আছে তারপরে এভাবে করে আঁকতে হবে। বুঝা গেছে? জি। ওকে, সো দ্যাটস অল। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন যে স্লাইডটা এটা ডান। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কারো কোনো কোয়েশ্চেন? মিস জি, মিস এই মানে কোর্সের মিস রিসোর্সের মিস লিংকটা দিছি মিস তো কোথায় দিয়েছে? ডিসকর্ডে ও ও আচ্ছা মিস, ঠিক আছে। ডিসকর্ডে দেখো একটা গুগল ড্রাইভের লিংক দেয়া আছে। ওকে, তাহলে আমি রেকর্ডিংটাকে বন্ধ করতেছি, ঠিক আছে? এখন আমরা অ্যাটেন্ডেন্স নিব। মিস, আরেকটা কোশ্চেন। হ্যাঁ, বলো। লাস্ট ক্লাসের রেকর্ডিং কোথায় পাবো?